ভার্সিটির গেট দিয়ে যাচ্ছিলাম, মনে হলো কেউ আবুল বলে ডাকছে। আশেপাশে তাকিয়ে দেখলাম বাম সাইডে কিছু মেয়ে আমাকে ডাকছে। আমি না দেখার ভান করে চলে যেতেই দেখি আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি পাশ কেটে যেতেই, এই আবুল দাঁড়া। বলুন। তোরে তখন থেকে আমি কতবার ডাকলাম, এলি না কেন? আমি তো আপনাকে চিনি না, বা আমার নামও আবুল না, তাই শুনিনি। পাশ থেকে অন্য একটা মেয়ে বলল, দেখ মেঘলা, তোর মুখে মুখে কথা বলছে এই আবুলটা। এই আবুল, তোর সাহস তো কম না, আমার মুখে মুখে তর্ক করছিস? চিনিস আমি কে? ও, তার মানে এই মেয়েটার নাম মেঘলা। নামটা অনেক সুন্দর দেখতো, বাট আজ তো একটা কটকটে। দেখ পুষ্পিতা, আবুলটা কেমন ড্যাব ড্যাব করে আমাদের দিকে তাকিয়ে আছে। তার মানে পাশের মেয়েটির নাম পুষ্পিতা। রে, দেখতে তো পুরাই ক্ষেত। খালি দাঁড়িয়ে ওদের কথা শুনছি, নীরবে চোখের পানি ফেলছি। আমি আপনাদের কি ক্ষতি করেছি যে আপনারা ওই হেতু আমাকে অপমান করছেন? ফকিরের বাচ্চা, আবার আমার মুখের উপর কথা বলিস? চল পুষ্মিতা, এই আবুলটাকে পরে দেখে নেব। ভার্সিটির সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। আমি মাথা নিচু করে ভাবছি, আমি তো এদের কোনো ক্ষতি করিনি। এমনকি আজ প্রথম দেখলাম আসলে আমাদের মতো গরিবদের কেউ দেখতে পারে না, তাই তো আমরা সমাজে চলাচল করতে পারি না। অনেক কথাই তো বললাম, তো চলুন পরিচয়টা সেরে নিই। আমার নাম ইসমাইল, বস্তিতে থাকি। বাবা মা কেউই আমার নেই। আসলে জানি না আমার বাবা মা কে, কোথায় থাকে। বলতে গেলে আমার আপন বলতে আমার এই রহিম চাচা আছেন। অনেক কষ্টে ভার্সিটিতে ভর্তি হয়েছি, কারণ আমাকে তো অনেক বড় হতে হবে। আমি ছোট থেকে অনেক মেধাবী ছিলাম, তো রহিম চাচা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। ক্লাসে অনেক মেধাবী থাকায় পিএসসিতে বৃত্তি পেয়েছিলাম, এবং জিএসসি, এসএসসি, এইচএসসিতেও A+ থাকায় ভালো একটি ভার্সিটিতে ভর্তি হতে পেরেছি। আজকে প্রথম ভার্সিটিতে আসলাম, আর তারপরে কি হলো আপনারা তো দেখলেন। টুং টুং করে ক্লাসের ঘন্টা পড়ে গেছে, তো আমি ক্লাসে গেলাম এবং সবার লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। স্যার আসলো, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি? স্যার আসতে পারি? হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখি মেঘলা আর পুষ্পিতা এই কথাটি বলল। আসো মেঘলা, তা কেমন আছো তুমি? মেঘলা উত্তর না দিয়ে সামনের বেঞ্চে বসে পড়ল। কি অশুভ মেয়ে বাবা। তা আজকে তোমাদের প্রথম দিন, তাই সবার পরিচয় বলো সামনে থেকে। সবাই সবার পরিচয় বলছে, এবার মেঘলার পালা। তুমি বসো মা, তোমাকে সবাই চেনে। তুমি এই শহরের বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ে। ও, তাই এই মেয়ের এত অহংকার? হঠাৎ দেখি স্যার আমার সামনে দাঁড়িয়ে বলছেন, এই বেয়াদব ছেলে, কখন থেকে তোমাকে ডাকছি, তোমার কানে কথা যায় না? অমনি সবাই হো হো করে হেসে উঠল। সরি স্যার, শুনতে পাইনি। তোমার নাম কি আর কোথায় থাকো? নাম ইসমাইল, বস্তির এলাকায় থাকি স্যার। কেমন করে এই নোংরা মানুষ কলেজে ভর্তি হয়েছি? কি হচ্ছে কি এসব মেঘলা? কেউ এমনভাবে কথা বলে? বসো ইসমাইল। মেঘলা আমার দিকে সে রাগীভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে কাঁচা খেয়ে ফেলবে। আর কিছুক্ষণ কথা বলে ছাড় চলে গেল। অমনি মেঘলা আর পুষ্পিতা আমার কাছে এসে, দেখ মেঘলা, আজ এই আবুলটার জন্য তোকে স্যার অপমান করে গেল। ফকিরের বাচ্চা, তোকে তো আজ আমি। আমাকে 3টা চর মেরে চলে গেল। আমি বসে ভাবছি, আমার যদি আজ বাবা মা থাকতো, কেউ আমাকে হয়তো ফকির বলতো না, আমিও সবার মতো চলতে পারতাম। হাই। পাশে তাকিয়ে দেখি একটা ছেলে। হাই, আমি মুন্না, তুমি? হ্যালো, আমি ইসমাইল। বন্ধু হতে পারি আমরা? হুম। ওকে, আজ থেকে আমরা বন্ধু। আর বন্ধুদের মাঝে আপনি তুমি চলে না, জাস্ট তুই, ওকে? হুম। কি হুম হুম করছিস? আর ওই মেঘলার থেকে দূরে দূরে থাকবি, ও অনেক খারাপ, বুঝলি? ওকে বন্ধু। চল বাইরে যাই, আজ আর ক্লাস হবে না। চল। তারপর বাইরে চলে আসলাম, অনেক গল্প করলাম। অনেক গল্প হলো, এবার চল কিছু খেয়ে আসি। আমি কি বলবো বুঝতে পারছি না। না মানে আমার খিদে নেই, আমি বাড়িতে যাব। আরে চল তো। এই বলে আমাকে ক্যান্টিনে নিয়ে আসলো। কি খাবি বল? জানি না, তোর ইচ্ছা। এই মামা, 2 কাপ কফি দেন তো। এরই মধ্যে মেঘলারা কোথা থেকে এসে, দেখ পুষ্পিতা, ওই আবুলটা। হ্যাঁ, তো এটা তো আবুলে। এই আপনাদের সমস্যা কি? ওর নাম নেই, আর আজ সকাল থেকে ওকে অযথা জ্বালাচ্ছেন। তাকে তোকে কি বলতে হবে?
আমার যা ইচ্ছা হবে তোকে তাই বলবো। এত দরদ কেন এই আবুলের জন্য? মুন্নাকে আর কিছু না বলতে দিয়ে আমি ওকে নিয়ে চলে আসলাম ক্যাম্পাসে। মুন্না আজকে যেহেতু আর ক্লাস হবে না, তাই চল বাড়িতে যাই। ওকে চল, তার আগে তোর ফোন নাম্বারটা দিয়ে যা। আমার তো ফোন নেই। ওকে, কাল দেখা হবে। বাই ইসমাইল। বাই। চলে আসলাম বাড়িতে। এসে ফ্রেশ হয়ে চুলায় ভাত রান্না করতে দিলাম, কারণ রহিম চাচা রিক্সা চালাতে গেছেন, এসে আবার খাবেন। আর আমারও খিদে লেগেছে 2 ঘন্টা পরে। তাই ইসমাইল, তোমার কলেজ কেমন কাটলো বাবা? ভালো চাচা, হাত মুখ ধুয়ে আছেন, খাবার রেডি। ঠিক আছে বাবা। দুপুরে খাবার খেয়ে রহিম চাচা আবার রিক্সা নিয়ে চলে গেলেন, আর আমি গোসল করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালে একটু ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়িতে চলে আসলাম। দুপুরে যেহেতু রান্না করা ছিল, তাই আর কিছু না করে পড়তে বসলাম, কারণ আমাকে যে অনেক বড় হতে হবে। কিছুক্ষণ পরে রহিম চাচা আসলেন। দুজন খেয়ে দিলাম এক ঘুম। ভোরের আজান দিল, ঘুম থেকে উঠলাম, অজু করে নামাজ পড়লাম, তারপরে কিছুক্ষণ বই পড়লাম। এরই মধ্যে রহিম চাচাও ঘুম থেকে উঠেছে। বই পড়ে চুলায় ভাত রান্না করতে দিলাম। রান্না শেষ হলো, চাচা আর আমি খাওয়া শেষ করে ইসমাইল, এই নাও 100 টাকা, তোমার হাত খরচ। আমিও নিয়ে নিলাম, কারণ আমি না নিতে চাইলেও জোর করে দিয়ে দিবে। তারপর রহিম চাচা রিক্সা নিয়ে চলে গেলেন, আর আমি ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে ভার্সিটিতে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতেই এই মিস্টার আবুল, এদিকে আয়। আমি জানি ওদের কাছে গেলে আমার বিপদ, আবারও না গেলেও বিপদ, তাই দ্রুত ওদের কাছে গেলাম। বলুন। তা আবুল, কেমন আছিস? ভালো, আপনি কেমন আছেন? ওই, তোর সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে। আমাদের প্রশ্ন করিস? আমাকে জিজ্ঞেস করলো, তাই আমিও করছি। এতে সাহসের কি হলো? আবার মুখে মুখে কথা বলছিস ফকিন্নির বাচ্চা। আর কোনোদিন যদি আমার মুখে মুখে কথা বলিস না, তোর খবর আছে। আর কি পোশাক পরে আসছিস, মনে তো হয় ভিক্ষুক। একটা থালা নিয়ে গেটের সামনে বসালেই তো পারিস, কিছু টাকা পয়সা পেতি। জানি না আপনাদের কি ক্ষতি করেছি আমি, কেন আপনারা আমাকে সবার সামনে এভাবে অপমান করে, একটু বলবেন? সেই কথা তোকে বলতে যাবো কেন? আর তোকে জ্বালাতে না আমার কেন জানি খুব ভালো লাগে। আমি মাথা নিচু করে আছি, কারণ সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আর হাসাহাসি করছে। আমার মনে হচ্ছে আমি একটা জোকার। ওরা চলে গেল। আমি ক্যাম্পাসের এক সাইডে একটি আম গাছের নিচে বসে পড়লাম। কি আজব দুনিয়া! আমরা গরিব বলে কি আমরা মানুষ না নাকি? আমাদের কি কোনো স্বাধীনতা নেই? হঠাৎ কোথা থেকে মুন্না চলে আসলো, এসে আমার পাশে বসে পড়ল। কি রে, তুই কখন আসলি? আর এইভাবে মনমরা হয়ে বসে আছি, কি ভাবছিস? কিছু না রে, এমনিতেই বসে আছি। তা তোর কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো। তোর? আলহামদুলিল্লাহ ভালো। তা এত দেরি কেন রে তোর? এই একটু মার্কেটে গিয়েছিলাম, এই না ধর। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি, দেখি একটা ফোন আমার হাতে তুলে দিল। না না, আমি এটা নিয়ে কি করব? কি করবি মানে? আমার সাথে কথা বলবি? আরও লেখাপড়া করতে পারবি, কত কি। আমি সোজা গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আমার কেন জানি কান্না পাচ্ছে, এরকম একটা বন্ধু পেয়ে। মাত্র 2 দিন হলো পরিচয়, এরই মধ্যে এত বেশি আপন করে নিয়েছে। তারপরে আমি ফোনটা নিয়ে সব ঠিকঠাক করলাম। তারপরে মুন্না আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিল এবং কেমন করে চালাতে হয় শিখিয়ে দিল। ইসমাইল, সব কিছু তো হলো, চল এবার ক্লাসের দিকে যাও। চল। তারপরে আমি আর মুন্না ক্লাসে গেলাম। যে দেখি মেঘলা আর পুষ্পিতা সামনের বেঞ্চে বসে আছে। আমি ক্লাসে যেতেই দেখ, আমাদের আবুল মিয়া চলে এসছে। অমনি স্যার চলে আসলো, আর সবাই চুপ করে দাঁড়িয়ে গেলাম। সবাই বসো। সবাই বসে পড়ল। ক্লাস চলছে। হঠাৎ মেঘলা দাঁড়িয়ে বলল, স্যার, কি হয়েছে মেঘলা? স্যার এই ফকিরটা আমাকে কাগজ ছুঁড়ে মারছে। আমি তো অবাক, কি বলে এই মেয়ে? প্রথম দিন থেকে আমার সাথে লেগে আছে। এই বেয়াদব ছেলে, তোমাকে তো আমি ভালো ভেবেছিলাম, আর এর মধ্যেই বেয়াদবি শুরু। স্যার ইসমাইল কোনো দো। মুন্নাকে আটকে দিলাম। এই বেয়াদব ছেলে, বেরিয়ে যাও ক্লাস থেকে। আমিও কোনো কিছু না বলে বেরিয়ে গেলাম। যাওয়ার আগে মেঘলার দিকে তাকিয়ে দেখি মেঘলা আর পুষ্পিতা হাসছে। আমি কি বা বলবো? কেউ তো আর বললে বিশ্বাস করবে না, কারণ আমি গরিব, নেই কোনো পরিচয়, তাই তো নীরবে চলে আসলাম। কিছুক্ষণ পরে ক্যাম্পাসে একা একা বসে আছি।
ঠিক তখনই মুন্নার আগমন। কিরে, ক্লাস কেমন হলো তোর? রাখ তোর ক্লাস, তোর নামে মিথ্যা কথা বললো, আর আমি কিছু বলতে চাইলাম তুই বলতে দিলি না কেন? হয়তো এটাই প্রকৃত বন্ধু। বাদ দে, যা হওয়ার হয়ে গেছে, এইসব ভেবে কাজ নেই। দুজনে গল্প করতে করতে আবারও ক্লাসের বেল পড়ে গেল। তারপর আর 2টা ক্লাস করে যেই না বাইর হব। কি রাবল, আজকে কেমন দিলাম? আশা করি বুঝতে পারছিস আমি কেমন। যাই বলিস, আজ আবুলটাকে ভালোই শিক্ষা দিয়েছিস মেঘলা। আশা করি আর আমার সাথে তর্ক করবি না, নইলে তারপর ভালো হবে না। দেখুন, আমি তো কোনো দোষ করিনি। আপনি শুধু শুধু আমার পিছনে পড়ে আছেন। কেন বলবেন? আমি কি মানুষ না? ফকিরের বাচ্চা, কি বললি? আমি তোর মতো খ্যাতের পিছনে পড়ে আছি? এই আপনি পেয়েছেনটা কি যখন তখন ওকে যা তা ভাবে অপমান করছেন? ফকিরের বাচ্চা, তোর জন্য সামান্য একটা ছেলের কাছে আমাকে অপমানিত হতে হলো। তোকে তো আমি পরে দেখে নিব। চল পুষ্পিতা। বাপের একটু বেশি টাকা আছে তো, তাই বলে এত অহংকার? এই অহংকার একদিন ধুলোয় মিশে যাবে। চল ইসমাইল। চল চল, আমারও ভালো লাগছে না, বাড়িতে যাই চল। চল। আর চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। রে দোস্ত। আর পরে ফোন করবো নি, চল এখন বাসায় যাই। অতঃপর হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই বাসায় এসে দেখি রহিম চাচা শুয়ে আছে। চাচা, আপনার কিছু হয়নি তো? এই অবেলায় শুয়ে আছেন? কে? ও ইসমাইল, কিছু না বাবা, এমনি শরীরটা একটু খারাপ লাগতেছে, তাই শুয়ে আছি। কি বলেন চাচা? কই দেখি তো কি হয়েছে। এ কি চাচা, জ্বর তো আপনার গা পুড়ে যাচ্ছে, আর আপনি বলছেন এমনি? চলেন এক্ষুনি হাসপাতালে যাব। থাক না বাবা, ও কিচ্ছু হবে না, একটু পর ঠিক হয়ে যাবে। না না, আপনি চলেন তো। চাচা আসতে যাচ্ছিল না, কারণ যদি ওষুধ দেয় অনেক, তাই। কিন্তু না গেলে যে আরও শরীর খারাপ হয়ে যাবে, তাই আমি জোর করে চাচারে রিক্সা চালিয়ে হাসপাতালে চলে আসলাম। ডক্টর, দেখেন তো চাচার কি হয়েছে। আপনারা একটু ওয়েট করুন, আমি একটু ব্যস্ত আছি। প্লিজ একটু দেখুন ডক্টর, চাচার অবস্থা ভালো না, প্লিজ। দেখুন, আমার কাজ আছে, পরে দেখব। প্লিজ প্লিজ। চলে গেল ডাক্তার। হে আমাদের গরিবের অবস্থা, কোনো কিছুতেই আমাদের অধিকার নেই। আল্লাহ, তুমি রক্ষা করো। এদিকে চাচার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। আমি কি করব ভেবে পাচ্ছি না। আবারও ডক্টরের কাছে গেলাম এবং এবার ডাক্তার আসলো, কারণ চাচার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। ডক্টর, প্লিজ তাড়াতাড়ি কিছু করুন। আপনি শান্ত হন, আমরা দেখছি। চাচাকে নিয়ে ওরা উটিতে নিয়ে গেলেন, কারণ চাচার অবস্থা অনেক খারাপ। আমার অনেক চিন্তা হচ্ছে, কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে আপন বলতে কেবল চাচাই আছে আমার। এদিকে অনেকক্ষণ হয়ে গেছে, ডক্টর এখনও বেরাচ্ছে না। আমার আরও বেশি চিন্তা হচ্ছে। আল্লাহ, তুমি একমাত্র ভরসা, তুমি আমার চাচাকে ভালো করে দাও। আমার যে আর কেউ নেই আল্লাহ এই পৃথিবীতে। আরও কিছুক্ষণ সময় পেরিয়ে গেল, তাও ডক্টর বের হলো না। তাই আমি মুন্নাকে ফোন করলাম। মুন্না। কি হয়েছে তোর ইসমাইল, তুই কান্না করছিস কেন? মুন্না, চাচা খুব অসুস্থ, আমি কি করব ভেবে পাচ্ছি না। তুই এখন কোথায় আছিস বল, আমি আসছি। আমি হাসপাতালে আছি। ওকে, আমি তাড়াতাড়ি আসছি, বাই। মুন্না ফোন কেটে দিল। তার কিছুক্ষণ পরে মুন্না চলে আসলো। সোজা ওকে জড়িয়ে ধরলাম। শান্ত হ, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তার কিছুক্ষণ পর ডক্টর বাহিরে আসলেন। আমি আর মুন্না দৌড়ে তার কাছে গেলাম। ডক্টর, আমার চাচার কি অবস্থা? তিনি ঠিক আছেন তো? আপনি শান্ত হন, দেখুন আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু কি হয়েছে চাচার, বলুন ডক্টর। আমরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না, সরি। না না, এ হতে পারে না। আল্লাহ, তুমি এ কি করলে? আমার যে আর কিছুই থাকলো না, বাবার মতো মানুষটাকেও নিয়ে নিলে। আমারও যে কিছুই করার নাই ভাই, জানি না কি বলে তোকে সান্ত্বনা দেবো। ইসমাইল শান্ত হ, তোকে ভেঙে পড়লে তো আর হবে না ভাই, শান্ত হ। দুনিয়ায় তো সবাই আর বাঁচবে না চিরকাল। মুন্না, আমার যে আর কেউ থাকলো না। আমার আসল বাবা মাকে আমি জানি না, কিন্তু এই মানুষটা আমাকে ছোটোকাল থেকে মানুষ করে আসছে, কোনো স্বার্থ ছাড়াই। কে বললো তোর কেউ নেই? আমি তো এখনো বেঁচে আছি রে, আমি কি তোর কেউ না? সোজা ওকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এরপর চাচাকে নিয়ে গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে চাচার জন্য দোয়া করে চলে আসলাম। আমার সাথে মুন্নাও আসলো আমার বাড়িতে। ইসমাইল চল, আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। না, আমি এইখানেই ঠিক আছি। দেখ, তুই একা থাকতে পারবি না, চল আমার সাথে। আমি অনেক না করলাম, তাও আমার সব
প্রয়োজনীয় সব জিনিস নিয়ে আমাকে জোর করে ওদের বাড়িতে নিয়ে আসলো। ওর বাড়িতে গিয়ে কলিং বেল দিল, ওর মা এসে খুলে দিল। মা, এ হলো না তোমাকে যার কথা বলেছিলাম, আর ইসমাইল উনি হলেন আমার মা। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আন্টি। মা, ভিতরে যেতে দিবা তো আগে? হ্যাঁ বাবা, ভেতরে আসো। তোমার কথা মুন্নার মাঝে মধ্যে বলে। মা পরে কথা বলো, আগে ওকে ফ্রেশ হতে দাও, অনেক ক্লান্ত ও। হ্যাঁ, ওকে তো পাশের রুমটা দেখিয়ে দে। তারপরে আমাকে রুমটা দেখিয়ে দিল। কি আজব দুনিয়া, আজব মানুষ। কেউ কাছে টেনে নেয় তো কেউ দূরে ছেড়ে দেয়। সবাই বাহির থেকে দেখতে একই রক্ত মাংসের মানুষ, শুধু মনটা ভিন্ন। কেউ ভালো তো কেউ মন্দ। আমি ফ্রেশ হয়ে খাটে বসলাম। কি আরাম! জীবনে মনে হয় আজ প্রথম বসলাম। রুমটা অনেক বড় আর গোছানো। মনে হয় আমি আসবো বলে আন্টি আগেই সব ঠিকঠাক করে রেখেছে। আর কিছুক্ষণ পর আন্টি এসে ডিনার করার জন্য ডেকে নিয়ে গেলেন। ক্ষুধাও অনেক লেগেছে, কারণ সে সকালে খেয়েছি। খাবার সময় দেখি আঙ্কেলও আছে, তো মুন্না আমাদের সাথে আঙ্কেলের পরিচয় করিয়ে দিলেন। সবাইকে কেমন আপন মনে হচ্ছে, ভাবতেই অবাক লাগছে। আমার মতো এতিমকে কীরকম আপন করে নিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আঙ্কেল আন্টি আমি মুন্না গল্প করলাম। তারপরে রুমে এসে শুলাম। তারপরে ফোন ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। এদিকে মেঘলা কি যেন ভাবছে। আমি কি ঠিক করছি? বিনা কারণে একটি ছেলেকে কষ্ট দিচ্ছি। না জানি ছেলেটা কতটা কষ্ট পাচ্ছে। না না, আমি এটা একদম ঠিক করিনি। কালকেই ওকে গিয়ে সরি বলবো। ভোরে আজানের মিষ্টি আওয়াজে ঘুম ভেঙে গেল। তারপরে অজু করে নামাজ পড়লাম। তার কিছুক্ষণ পর সুন্দর একটি সকালের সূচনা হলো। মুন্না এখনও ঘুমাচ্ছে। আমি ছাদে চলে এলাম। কি সুন্দর সকাল! সূর্যের সাথে সাথে সব মানুষগুলো কাজে বেরিয়ে পড়েছে। আর কিছুক্ষণ ছাদে থেকে নিচে চলে আসলাম। আমি আন্টিকে বললাম, আন্টি, মুন্না এখনও ওঠেনি? না বাবা, দেখো তো একটু। ওকে আন্টি। মুন্না রুমে এসে দেখি হালাই আরামে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি দিলাম এক লাথি। তারপরেই, এই কে কে? কিরে, ঘুম কেমন হলো তোর? আবার জিগায়, আমার কোমরটা গেল রে। তো দাঁড়া, তুই আবার একটা দি। না ভাই থাক। এই বলে মুন্না ফ্রেশ হতে চলে গেল। আমিও চলে গেলাম আমার রুমে, গিয়ে মোবাইল টিপছিলাম। এরই মধ্যে মুন্না ব্রেকফাস্ট করার জন্য ডেকে গেল। তারপর আমি মুন্না আঙ্কেল আন্টি ব্রেকফাস্ট করে নিলাম। আঙ্কেল অফিসে চলে গেল। আমাকে মুন্না বলল, ইসমাইল, আজ ভার্সিটিতে যাবি? না রে, কিছুদিন যাব না, তুই গেলে যা। ওকে, আমিও কিছুদিন যাচ্ছি না। ওকে। আজকে কলেজে গিয়ে ইসমাইলের থেকে মাপ চেয়ে নেব। জানি না ও আমাকে মাপ করবে কিনা, কারণ আমি যা করছি। তারপরে মেঘলা কলেজে চলে গেল। এসে দেখে ইসমাইল এখনো আসেনি। এরই মধ্যে পুষ্পিতা চলে এসেছে। কিরে, কখন আসলি? আগে তো এত আগে আসতি না। না মানে এই এমনি আসলাম। ওহ, তোকে দেখে মনে হচ্ছে তুই চিন্তিত। পুষ্পিতা, আমরা অনেক খারাপ ব্যবহার করেছি ইসমাইলের সাথে, কোনো কারণ ছাড়াই। কত অপমান করছি, মেরেছি, কিন্তু ও আমাদের কিচ্ছু বলেনি। পুষ্পিতাও ভাবছে। তাই তো, হ্যাঁ তুই ঠিকই বলছিস। বাট এখন আমরা কি করব? মাপ চাইবো। ও কি মাপ করবে আমাদের, আমরা যা করেছি ওর সাথে? জানি না, বাট চাইবো। এদিকে ক্লাসের টাইম হয়ে আসলো। ইসমাইল এখনো আসেনি। ক্লাসের টাইম তো হয়ে গেছে, ইসমাইল তো এখন আসলো না। পুষ্পিতা, আমার মনে হচ্ছে ইসমাইলের কোনো প্রবলেম হয়েছে, নয়তো এমনিতেই আজ আসে নাই। এমন তো হতে পারে আমাদের জন্য আসে নাই। মুন্না তো আসে না যে ওর থেকে জেনে নেব। আচ্ছা চল, বেল দিচ্ছে, কালকে আসলে কিছু করা যাবে। ওকে চল। এরপর ওরা ক্লাসে চলে গেল, কিন্তু মেঘলার মন বসছে না ক্লাসে। কোনো রকম একটা ক্লাস করে সে বাসায় চলে আসলো। সকাল থেকে দুপুর পর্যন্ত বাসাতেই কাটিয়ে দিলাম। তারপরে শাওয়ার নিয়ে ফেসবুকিং করছিলাম। এরই মধ্যে মুন্না এসে লাঞ্চ করার জন্য ডেকে গেল। তারপর সবাই লাঞ্চ করে যে যার রুমে চলে আসলাম। আমার খুব ঘুম পাচ্ছিল। যে সুন্দর খাট, তার থেকে বেশি নরম। ঘুম না থাকলেও চলে আসবে, তাই দিলাম এক ঘুম। স্বপ্নের মধ্যে দেখছি মুন্না আমাকে ডাকছে। এসে দেখে আমি ঘুমের জগতে সাঁতার কাটছি, আর মুন্না দিল এক লাথি। এ কি, হালাই বাস্তবে লাথি দিচ্ছে আমারে।
ওই শালা, আমার সুন্দর ঘুমটা নষ্ট করে দিলি কেন? মামা সকালে আমারটাও নষ্ট করছো, তাই আমিও সুযোগ হাতছাড়া করি নাই। হুম, ওঠ চল বাইরে গিয়ে ঘুরে আসি। আমারও বাসায় ভালো লাগছে না, তাই রাজি হয়ে গেলাম। ওকে বন্ধু, ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসি। তারপরে আমি ফ্রেশ হয়ে আন্টিকে বলে আমি আর মুন্না বাইক নিয়ে ঘুরতে গেলাম। অনেক জায়গায় ঘুরলাম, ভালোই লাগছিল। ইসমাইল, বাইক চালাতে পারিস? না। ওকে, আজ শিখবি। তারপর কিভাবে বাইক চালাতে হয় শিখিয়ে দিল। খুবই অল্প সময় আমি শিখে গেলাম। বাইক তো চালানো শিখলি, এবার চল। আমাকে মুন্না মার্কেটে আসতে বলল, আমি বাইক চালিয়ে আসলাম। ইসমাইল, দেখ তো তোর কি কি লাগবে। না না, আমার কিছু লাগবে না, বরং তোর লাগলে নে। মা আমাকে টাকা দিয়েছে তোর জন্য, এখন তুই না নিলে মা কষ্ট পাবে কিন্তু। তারপর আর কি যা যা লাগে নিলাম। তারপরে মুন্না বলল, চল, আমার ক্ষুধা লাগছে, কিছু খেয়ে নি। তারপরে আমরা একটি রেস্টুরেন্টে আসলাম। মুন্না ওয়েটারকে অর্ডার দিল। তার কিছুক্ষণ পর খাবার দিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ, দেখলাম রাত হয়ে গেছে, তাই সোজা বাসায় চলে আসলাম। দেখি আঙ্কেলও অফিস থেকে চলে এসেছে। কীরকম ঘোরাফেরা হলো তোমাদের? খুব ভালো। খুব ভালো। ওকে, ফ্রেশ হয়ে আসো, ডিনার করবে। আন্টি বাহির থেকে খেয়ে এসেছি, আজকে আর ডিনার করব না। আমিও। ওকে, ফ্রেশ হয়ে রেস্ট নাও। তারপরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ মনের আনন্দে গেমস খেলতে লাগলাম। এদিকে হয়তো ইসমাইল আজ আমাদের জন্যই কলেজে আসেনি। ইস, কি ভুলটা না করেছি। একটা ভালো ছেলেকে কতই না অপমান করেছি। কাল কলেজে আসলে যে করেই হোক মাপ চেয়ে নিব। এইসব ভাবতে ভাবতে মেঘলা ঘুমিয়ে গেল। এদিকে আমার ঘুম আসছে না, তাই ছাদে চলে আসলাম। আমি ভাবতে লাগলাম কীরকম ছিলাম আর আজ কী হয়েছি। সবই আল্লাহর ইচ্ছে। হঠাৎ মেঘলার কথা মনে হলো। ভাবতেছি আজ তো আমি কলেজ যাই নাই, মেঘলাও আমাকে জ্বালাতে পারে নাই। কেন জানি মেঘলার কথা খুব মনে হচ্ছে। কেন ওর কথা ভাবছি তাহলে শুনুন। মেঘলাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই আমার ওকে ভালো লাগে, মানে ক্রাশ খাই। বাট তারপরে ও আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তাও আমার মনে হয় ও একদিন ঠিকই ওর ভুল বুঝতে পারবে, তাই ওর কথা ভাবি। ভাবতে ভাবতে ঘুম চলে আসলো। দেখি রাত 1টা বাজে, তাই রুমে এসে আল্লাহর নাম নিয়ে দিলাম এক ঘুম। ভোরের আজানের ডাক শুনে ঘুম ভেঙে গেল। প্রতিদিনের মতো আজকে নামাজ পড়লাম, বাট আজকে আবারও দিলাম ঘুম। ঘুম থেকে উঠে দেখি এদিকে মেঘলার ভালো ঘুম হয় নাই, একটাই কারণ, সে তার কাজে অনুতপ্ত। ঘুম থেকে উঠে মেঘলা পুষ্পিতাকে ফোন দিল। হ্যালো পুষ্পিতা। হ্যালো, হ্যাঁ বল মেঘলা। আজ তাড়াতাড়ি কলেজে চলে আয়। কেন রে, তাড়াতাড়ি কেন আজ আবার? এত কথা কেন? হ্যাঁ কস কেন? তাড়াতাড়ি কলেজে আয়, বাই। ওকে যা। আজ যে করে হোক ইসমাইলের সঙ্গে কথা বলতে হবে। দরকার হলে ওর বাড়ি যাব। আজ মুন্না আমার আগে উঠেছে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে বসে ভাবছি যে আজও কলেজ যাব না। এরই মধ্যে আন্টি ব্রেকফাস্ট করার জন্য ডেকে গেল। খাবার সময়। তা ইসমাইল, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না আঙ্কেল, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া শেষ। মুন্না বলল, ইসমাইল, আজ কলেজে যাবি না? আজকেও যাব না, তুই যা। ওকে, তাহলে থাক, আমি যাই। মুন্না চলে গেল কলেজে। মুন্না গেট দিয়ে ঢুকতেই দেখে মেঘলা আর পুষ্পিতা ওর সামনে দাঁড়িয়ে আছে। কি চাই? তারপরে মেঘলা যা বলল মুন্না শুনেই মেঘলা বলল, মুন্না, ইসমাইল কই? 2 দিন থেকে দেখছি না। কেন, আবারও অপমান করবেন তাই? না মুন্না, আমি মানছি আমি অনেক খারাপ ব্যবহার করছি। আমার কাজে আমি অনুতপ্ত। তো কি জন্য ইসমাইলকে খুঁজছেন? না মানে ওর থেকে মাপ চাইবো তাই। বলেন কি? তো আমি কি কি করতে পারি? ওর নাম্বারটা আমাকে দাও প্লিজ। ওকে ওকে, তুলুন 01855। ধন্যবাদ মুন্না। ওয়েলকাম। আমি কি যেতে পারি? তোমাকে আটকিয়ে রাখছে কে? এইখানে একটা কথা বলে রাখি, মুন্না আর পুষ্পিতা আগে প্রেম করত। আমাকে অপমান করার জন্য মুন্না আর পুষ্পিতার সাথে কথা বলে না। এদিকে আমি মনের সুখে গেমস খেলতে ব্যস্ত। ক্লাস অফ ক্লিন অ্যাটাক দিচ্ছি আর কে যেন ফোন দিল। ধুর, আমার অ্যাটাক একবার কেটে গেল, আবার দিল। আসসালামু আলাইকুম, কে বলছেন? একটি মেয়ে আমার সালামের উত্তর দিয়ে আর কিছু বলছে না। ওই কথা কন না কে আপনি? হ্যাঁ আমি মেঘলা, প্লিজ ফোন কাটবা না। ওকে, কেন ফোন করেছেন বলেন।
না মানে তোমার সাথে একটু কথা ছিল আমার। আমার সাথে আবার কি কথা? ওকে বলুন। ফোনে না, আজ বিকালে একটু এই জায়গায় আসতে পারবা? না, যা বলার ফোনেই বলুন। প্লিজ ইসমাইল। বাই। ওকে ওকে, বাই। আমি তো অবাক, এ আমি কি শুনলাম? সবাই আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। থুক্কু, আমার মাথার উপর দিয়ে। মেঘলা আমাকে তুমি করে বলছে। যে মেয়ে আমাকে তুই ছাড়া ডাকে না, সেই মেয়ে আমাকে তুমি করে বলছে। আবার ফোন করে দেখা করতেও বলল। যাই হোক, বিকালে বসে যাবে। এদিকে মুন্নার কাছে পুষ্পিতা বলছে, মুন্না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও প্লিজ। মাফ করতে পারি বাট কি বলো? আমি তোমার সব কথা শুনবো। না, তেমন কিছু না, জাস্ট ইসমাইলের কাছে মাপ চাইতে হবে। ও মাফ করলে আমি মাফ করব, বুঝলা? ওকে, তাই হবে। আমি আজ ওর থেকে মাপ চাইবো। ওকে ভাই, আমি বাড়ি যাবো। ওকে বাই। এদিকে দেখি দুপুর হয়ে গেছে, তাই আমি গোসল করে এসে দেখি মুন্না চলে এসেছে। কিরে, ক্লাস কেমন হলো? ভালো, তোর সাথে কথা আছে। ওকে বল, কি বলবি? না, আগে খেয়ে নে তারপরে। মুন্না চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর আন্টি খেতে ডাকলো। দুপুরে আঙ্কেল অফিসে, তাই আমি, আন্টি আর মুন্না খেয়ে নিলাম। তারপরে আমি আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মুন্না আসলো, এসেই বলল, কলেজের সব কাহিনী। তাই তো বলি, আমার নাম্বার মুন্না ছাড়া কেউ তো জানে না, তাই মেঘলা কই পাইলো? যাই হোক, আমি বললাম আজ বিকালে মেঘলা দেখা করতে বলেছে, তুইও যাবি আমার সাথে। ওকে মামনি, এখন বাই, একটু ঘুমাবো। ওকে যা। তারপরে আমি ঘুমালাম। এদিকে বিকেলে মেঘলা পুষ্পিতাকে ফোন করলো। হাই পুষ্মিতা, আজ বিকালে ইসমাইলের সঙ্গে এই জায়গায় দেখা করতে যাব, চলে আসিস। ওকে, ভালোই হলো, আমারও ইসমাইলের সঙ্গে একটু দরকার আছে। ওকে, তাহলে বিকাল 5টায় চলে আসিস। ওকে বাই। এদিকে আমি ঘুম থেকে উঠে দেখি বিকাল 4:47 বাজে। মেঘলা তো 5টায় যাওয়ার কথা বলে দিছিল। আমি তাড়াতাড়ি উঠে মুন্নাকে ডেকে বললাম তাড়াতাড়ি রেডি হতে। তারপরে দুজন রেডি হয়ে আন্টিকে বলে মুন্নার বাইক নিয়ে মেঘলার দেওয়ার ঠিকানায় চলে আসলাম। এসে দেখি সামনে একটি পরী বসে আছে। কি সুন্দর নীল রঙের শাড়ি পরে বসে আছে। দেখেই বাস খাইছি, থুক্কু ক্রাশ খাইছি। রাতের খাবার খাওয়া লাগবো না। হঠাৎ মনে হলো কেউ আমাকে ডাকছে। দেখি পরীটা। এ কি, এ তো মেঘলা। ওয়াও, কি সুন্দর। কি সুন্দর? না না, মানে কিছু না। আমাকে কেন ডেকেছেন তাই বলুন। না মানে সরি। কি বলছেন? আপনি সরি বলছেন কেন? ইসমাইল, আমি তোমার সাথে যা করেছি তার জন্য আমি অনুতপ্ত, প্লিজ মাফ করে দাও। ওকে ওকে, করলাম। আর কিছু? ইসমাইল, আমিও সরি, মাফ করে দাও। ওকে, করলাম। তোমাকে মাফ না করলে তো আবার আমার বন্ধুটা কষ্ট পাবে। কেন আমি কষ্ট পাবো কেন? এই যে মাফ না করলে তোর আর পুষ্পিতার ইয়ে হবে না। যাই হোক, আমরা কি ফ্রেন্ড হতে পারি? মুন্না আমার দিকে তাকিয়ে বলল, আমিও যেহেতু আগে থেকে মেঘলাকে লাইক করতাম, তাই রাজি হয়ে গেলাম। ওকে, রাজি। ওকে, তাহলে আর আপনি করে বলবেন আমাকে। ওকে ওকে চলো, আমার খুব ক্ষুধা লাগছে। তোমার তো খালি খাই খাই, আজ তো একটা পেটুক। তবে রে। তারপরে একটা রেস্টুরেন্টে এসে কিছু খেয়ে যে যার বাড়িতে চলে আসলাম। আর হ্যাঁ, মুন্নার পুষ্পিতার প্রেম এখন আবার চলছে। কবে যে আমিও চুটিয়ে প্রেম করব। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ফেসবুকিং করছিলাম। তারপর আমি ভাবছি মেঘলা কিভাবে এত চেঞ্জ হলো। যাই হোক, ভালোই হয়েছে। তার কিছুক্ষণ পরে মুন্না ডিনার করার জন্য ডেকে গেল। তারপরে খাবার টেবিলে দেখি সবাই আমার জন্য বসে আছে। আমি বসলেই আন্টি খেতে দিল। খেতে খেতে আঙ্কেলের সাথে কথা বলছিলাম। এরই মধ্যে আমার ফোনটা বেজে উঠল। ফোন টেবিলেই ছিল। দেখি মেঘলা ফোন দিয়েছে। কি লজ্জা, কি লজ্জা, সবাই মনে হয় দেখে নিল। আমি তাড়াতাড়ি খেয়ে রুমে আসতে আবার দেখি মেঘলা ফোন দিয়েছে। রিসিভ করার পর, ওই তোমার ফোন ধরতে এত টাইম লাগে কেন? হ্যাঁ, আরে থামো বলছি, আমি তো খেতে বসছিলাম। ও তা ফোন দিলা কেন? কেন মানে? আমি কি তোমাকে ফোন দিতে পারবো না? আরে আমি কি তা বলেছি নাকি? খালি বেশি বলছো। বুঝি তো। এরপর আরও কিছু কথা বলে মেঘলা বলল ওর ঘুম আসছে, তাই ও ঘুমিয়ে গেল। আমি তো সেই লেভেলের খুশি যে মেঘলা ভালো হয়ে গেছে।
তারপরে আমিও ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ভোরে ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়লাম। তারপরে কিছুক্ষণ বসে থেকে ব্রাশ করতে করতে ছাদে চলে আসলাম। ব্রাশ করে নিচে এসে ফ্রেশ হয়ে দেখে মুন্না উঠেছে। তারপর নাস্তা করে মুন্নাকে বললাম আমিও আজ কলেজ যাব। তাই দুজনে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কলেজে এসে দেখি মেঘলা আর পুষ্পিতা আগেই চলে এসেছে। আমরা আসতে মেঘলা আমাদের ডাক দিল। আমি আর মুন্না ওদের কাছে চলে আসলাম। এসে আমরা অনেক কথা বলছি, হাসাহাসি করছি। এসব দেখে তো কলেজের সবাই অবাক। যাই হোক, গল্প করতে করতে হঠাৎ ক্লাসের বেল দিয়ে দিল। তারপরে সবাই মিলে ক্লাস গেলাম। একটা ক্লাস করে মেঘলা বলল, চলো কোথাও ঘুরে আসি। ওয়াও, গুড আইডিয়া, যাওয়াই যায়। ওকে, কি বলিস ইসমাইল? বলো কোথায় যেতে চাও? নদীর ধারে গেলে কেমন হয়? ওকে, তাহলে সবাই চলো। হুম। তারপরে সবাই বাইরে চলে আসলাম। এসে মুন্নার বাইকটা গ্যারেজে রেখে দুইটা রিক্সা নেওয়া হলো। মেঘলা আর পুষ্পিতা একটাতে যাও, আমি আর মুন্না একটাতে যাচ্ছি। না না, ওদের অনেক দিন পর মিল হলো, ওদেরকে একসাথে থাকতে দাও। আমি তো সেটাই চাই। কিছু বললা? না মানে ওকে বললাম। ও ওকে, মুন্না আর পুষ্পিতা তোরা একটাতে যা, আমরা একটাতে যাচ্ছি। ওকে। ওকে। তারপরে ওরা একটা রিক্সা নিয়ে চলে গেল আর অন্যটাতে মেঘলা উঠে বসলো। আমি ভাবতেছি কোন দিন কোনো মেয়ের সাথে রিক্সাতে চড়ি নাই, তাই আজ কেমন চড়তে লজ্জা লাগছে। কি ভাবছো? কাজে উঠো, ওরা চলে গেল। ওকে ওকে বসছি। তারপর রিক্সাতে বসে মেঘলার গায়ের সঙ্গে যেন না স্পর্শ করে, তাই আমি একটু সাইডে চেপে বসলাম। কি করছো? এদিকে সরে বসো, পড়ে যাবে তো। তারপরে সরে গেলাম। মেঘলা ওর চুল ছেড়ে দিয়েছে, কি অপূর্ব লাগছে তাকে, আর তার চুলের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে। তার কিছুক্ষণ পর আমরা নদী ধরে চলে আসলাম। একে মোনা দেখি পুষ্পিতার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। ইস, আমিও যদি এইভাবে কারোর কোলে শুতে পারতাম। কিছু বললা নাকি? না মানে ওদেরকে একসাথে কি সুন্দর লাগছে। করতো কিছু বুঝে না, আমিও যে দেখে ভালোবাসি। কিছু না। না মানে আমরা ওইদিকে গিয়ে বসি। ওকে চলো। তারপরে আমরা আরও কিছুক্ষণ গল্প করে কলেজে চলে আসলাম। ওকে বাই, তোমরা ঠিকভাবে যেও। ওকে বাই। তারপরে ওরা চলে গেল। আমি মুন্নার বাইকটা গ্যারেজ থেকে নিয়ে বাসায় চলে আসলাম। তারপরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ দুজন পড়লাম। কিছুক্ষণ বাদে আন্টি খাবার খেতে ডাকলো, দুজনেই খেতে চলে গেলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ সবাই মিলে গল্প করলাম। তারপর সবাই যে যার রুমে চলে আসলাম। এসে দেখি মেঘলা 14 বার ফোন দিয়েছে, আবারও দিল। রিসিভ করার পর, ওই কয়বার ফোন দেওয়া লাগে? কইছিলা? না মানে ওই গল্প করছিলাম। গল্প মানে কার সাথে? কে সে মেয়ে? আরে আরে রেগে যাও কেন? কোনো মেয়ে না, মুন্না, আমি, আন্টি, আঙ্কেল মিলে গল্প করছিলাম। ও সরি সরি। ওকে ঠিক আছে আপু। ওই আপু মানে আমি তোর বোন লাগি? না মানে বউ লাগো। কি বললি? কই কিছু না তো। এমনভাবে আরও অনেক কথা বললাম। তারপরে ঘুমিয়ে পড়লাম। এভাবে দিনকাল চলছে। আমাদের দেখতে দেখতে আরও 2 বছর চলে গেল। মানে এখন আমরা অনার্স 3য় সেমিস্টারে। আর এদিকে মেঘলার কেয়ারিং। কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, এটা করব না, ওটা করব না, সব কিছু মেঘলা ঠিক করে দিবে। এই তো কিছুদিন আগে আমি আর মুন্না কলেজে এসে দেখি মেঘলারা এখনও আসেনি, তাই বসেছিলাম। এরই মধ্যে একটি মেয়ে আমাদের কাছে এসে বলল, হাই, আমি কি এখানে বসতে পারি? শিওর, কেন নয়। ধন্যবাদ। তা আপনি কোন সেমিস্টারে পড়েন? 3য় সেমিস্টার। আপনি? আমি 1ম সেমিস্টারে। ও, এ কি দেখি মেঘলা ওই মেয়েটিকে থাপ্পড় মেরেছে। ওই, আপনি আমাকে মারলেন কেন? ওই তুই ইসমাইলের পাশে বসার সাহস কই থেকে পেলি? কেন, ইসমাইল আপনার কে হয়? বিএফ নাকি যে ওনার পাশে বসা যাবে না? এরই মধ্যে এইখানে পুষ্পিতাও কলেজের অনেকেই চলে এসেছে। আমি খালি দর্শকের মতো ওদের ঝগড়া দেখছি। মেঘলা হয়তো আমাকে ভালোবাসে, না হলে এই সামান্য একটা বিষয় নিয়ে এভাবে ঝগড়া করতো না। তারপর ইসমাইল আমার বিয়ে, তুই ওর পাশে বসবি কেন? সরি আপু, ভুল হয়ে গেছে, আর হবে না। এই বলে মেয়েটি চলে গেল। আমার মাথা ঘুরছে, খালি আমার না সবারই। কি বললো মেঘলা? আমি ওর বিএফ কবে থেকে হলাম? আজ একটু দেরি করে আসছি তো মেয়েদের সাথে টাঙ্কি মারা শুরু করে দিছো?
এই বলে মেঘলা হনহন করতে করতে বাড়িতে চলে গেল। অনেকবার থাকতে চেষ্টা করলাম, বাট চলে গেল। আমার মনে হয় মেঘলা ইসমাইলকে ভালোবাসে। আমার তো তাই মনে হয়, না হলেই সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া করতো না। কি ফালতু কথা বলছিস? কোথায় ও আর কোথায় আমি? আমার ভালো লাগছে না মুন্না, তোরা থাক, আমি বাড়িতে চলে গেলাম। তারপরে আমি বাড়িতে চলে আসলাম। এসে মেঘলাকে ফোন দিলাম, রিং হচ্ছে বাট রিসিভ করছে না। আবারও দিলাম, এবার বন্ধ দেখাচ্ছে। আরও অনেকবার চেষ্টা করলাম, বাট বন্ধ দেখাচ্ছে। দুপুরে মুন্না আসলো, বললাম মুন্না, মেঘলা তো ফোন বন্ধ করে রাখছে। এই সামান্য একটা বিষয় নিয়ে এমন করলে হবে? সব ঠিক হয়ে যাবে, বাদ দে, কাল কলেজে দেখা যাবে। ওকে। তারপর মুন্না চলে গেল। এভাবে সারাদিন কেটে গেল। রাতে আবার মেঘলার কাছে ফোন দিলাম, রিং হচ্ছে। 2বার দেওয়ার পর রিসিভ করলো। এই এত ফোন দিস কেন? হ্যাঁ, আর ফোন দিবি না। মেঘলা শোনো, যা, কেটে দিল। তারপরে ফোন দিলাম, আবার বন্ধ দেখাচ্ছে। তারপরে ফোন না দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, বাট ঘুম যেন ছুটি নিয়ে চলে গেছে। এভাবে রাত কেটে গেল। সকালে খাওয়া দাওয়া শেষ করে কলেজে চলে আসলাম। এসে মেঘলাকে খুঁজতে লাগলাম। দেখি মেঘলা আম গাছের নিচে একা একা বসে আছে। আমি ওর কাছে যেতেই মেঘলা চলে যেতে লাগলো। আমি দৌড়ে মেঘলার হাত ধরলাম। তারপর, হাত ছাড়। মেঘলা প্লিজ, সামান্য একটা বিষয় নিয়ে এমন করো না। হাত ছাড়। না মেঘলা, আমি তোমাকে ভালোবাসি। ফকিরের বাচ্চা হয়ে চাঁদ ধরতে চাস? তোর ভাগ্য ভালো আমি তোর ফ্রেন্ড হয়েছিলাম, বাট তুই তো আমার বাড়ির কাজের লোক হবার যোগ্য না, আবার আসছে ভালোবাসতে। এরপর যেন আমার চোখের সামনে তোকে না দেখি। এই বলে মেঘলা চলে গেল। মেঘলা, এটা না করলেও পারতা। 2 বছর আগে যা কষ্ট পাইনি তা আজ পেলাম। এদিকে মুন্না আর পুষ্পিতা কোথায় যেন গেছে, আর এরই মধ্যে আমি কলেজ থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলাম। আনমনে হাঁটছি, কোনো দিক খেয়াল দেই। হঠাৎ সামনে একটা কার এসে আমাকে ধাক্কা দেয়। আমি ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যাই। তারপর আর মনে নেই। হঠাৎ জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালের কোনো এক বেডে শুয়ে আছি। হঠাৎ কেউ একজন বলল, তোমার এখন কেমন লাগছে বাবা? সামনে তাকিয়ে দেখি একটা 50-55 বছরের মহিলা। মোটামুটি ভালো। আপনি কে? আজ থেকে 11 দিন আগে আমার গাড়ির সাথে তোমার অ্যাক্সিডেন্ট হয়, তারপরে আমি তোমাকে হসপিটালে নিয়ে আসি। কি 11 দিন ধরে আমার জ্ঞান ছিল না? তা তোমার বাসা কোথায়? তাদের নাম্বার বলো, ফোন করি। আমি চুপ করে আছি, কারণ আমি তো এতিম। কি হলো বলো। না মানে, আমার কেউ নেই। আমি দুঃখিত। না, সমস্যা নেই। তা তোমার নাম কি বাবা? মোহাম্মদ ইসমাইল। কি বললে? ইসমাইল? কেন? আর আপনি কাঁদছেন কেন? কই দেখি তোমার হাতটা। এই বলে তিনি আমার হাতের উপর কি যেন দেখালেন। তারপরে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। এ কি করছেন? ইসমাইল, আমি তোর মারি বাবা। আজ 23 বছর পরে তোকে পেলাম। কি কন? আমি তো এতিম। না বাবা, তাহলে শোন। 23 বছর আগে তোর বয়স তখন মাত্র 2 বছর। একদিন তোর বাবার সাথে আমরা মেলায় ঘুরতে যাই। ঘোরাঘুরি করতে করতে হঠাৎ দেখি তুই নাই। তারপরে তোকে অনেক খুঁজেও না পেয়ে আমি আর তোর বাবা পুলিশের কাছে যাই। তোর বাবা দেশের ভালো ব্যবসায়ী হওয়ায় পুলিশ খুব ভালো করে তোকে খোঁজে, বাট তোকে খুঁজে পায়নি। অনেকদিন ধরে তোকে খুঁজছি, বাট কোনো লাভ হয়নি। মাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এই কান্না কোনো কষ্টর কান্না নয়, বরং খুশির কান্না। কিন্তু মা, আমাকে তুমি চিনলে কিভাবে? তোর বাম হাতে একটা জন্মদাগ ছিল। তারপরে মা বাবাকে ফোন করে আমার কথা বলল। বাবা তখন কানাডাতে বিজনেসের কাজে গেছিল। আমার কথা শুনে সব ক্যান্সেল করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাবা, আমি একটু ডক্টরের কাছ থেকে আসছি, দেখি কবে তোকে বাড়ি নিয়ে যেতে দেবে। তারপরে মা চলে গেল। আমি ভাবছি, আমি এত বড় লোক হয়েও আমার কিছু ছিল না, সবই আল্লাহর ইচ্ছে। হঠাৎ করে কলেজের কথা মনে পড়ে গেল, তাই আবারও মন খারাপ হয়ে গেল। বাট আমি আজ এতই খুশি যে ওই কষ্ট কিছুই না, কারণ আজ আমি আর এতিম না। আমার একটা পরিচয় পেয়েছি, যেটা থেকে আমি 23 বছর বঞ্চিত ছিলাম। হঠাৎ মা বলল, কি ভাবিস ইসমাইল? কিছু না মা। ডক্টর কি বলল? তুই যেহেতু প্রায় সুস্থ, তাই আজকেই ছেড়ে দেবে। তারপরে সব ঠিকঠাক করে আমাকে ছেড়ে দিল। আমি এখন গাড়িতে বসে আছি। গাড়ি যাচ্ছে আমার আসল বাসার দিকে।
এদিকে আমি কলেজ থেকে বেরিয়ে আসার পর মুন্না আর পুষ্পিতা কলেজে এসে আমাকে না দেখে মুন্না মেঘলাকে জিজ্ঞেস করলো। মেঘলা ইসমাইল কই, দেখছি না। জানি না আমি। ও, তারপর মুন্না আমাকে ফোন দেয়, বাট ফোন বন্ধ। ওর তো ফোন বন্ধ দেখাচ্ছে। দেখো বাসায় চলে গেছে মনে হয়। ওকে। তারপরে মুন্না ওর মায়ের কাছে ফোন দেয়। মা, ইসমাইল বাড়ি গেছে? না তো, কেন? না এমনি। ভাই, ইসমাইল তো বাড়িতেও যায় নাই। অমনি মেঘলা বসে পড়ে আর কান্না করছে আর বলছে, যা হবার সব আমার জন্য হয়েছে। কেন, তুমি আবার কি করছো? মেঘলা কলেজের সব ঘটনা বলল। তুমি কি করলা মেঘলা? তুমি এটা না করলেও পারতে। ছি। আমার তো ভাবতেই অবাক লাগে তুই এই কাজ করলি। আমার মনে হয়তো তুইও তো ইসমাইলকে ভালোবাসতি। বাসি, কাল ওই মেয়ের সাথে কথা বলার জন্য আমি এই করছি, বাট আমি জানতাম না এইসব হয়ে যাবে। যা হওয়ার তো হয়ে গেছে, চলো এখন খুঁজতে হবে। তারপর ওরা আমাকে অনেক জায়গায় খুঁজছে, বাট পায়নি। তারপর মেঘলা সারাদিন মনমরা হয়ে থাকে, ঠিকভাবে খায় না। এদিকে গাড়ি এসে থামলো বিশাল একটি বাসার গেটের সামনে। বাবা, এটাই আমাদের বাসা। আমি তো অবাক, এত বিশাল আমার বাড়ি? 20 কোটি টাকার উপর লাগবে কমপক্ষে এরকম বাড়ি বানাতে। না জানি ভিতরে কেমন। তারপরে গেটের ভিতর ঢুকে তো আমি আরও অবাক। 7টা কার আছে, তার ভিতর 3টাই BMW কোম্পানি। সবাই জিজ্ঞেস করেছিল আমিকে। তারপরে মা সবাইকে বলল আমি তার হারিয়ে যাওয়া ছেলে। শুনে সবার চোখে পানি চলে এলো যে তাদের মালিকের ছেলেকে ফিরিয়ে পেয়েছে। তারপরে আমি আর মা বাসার ভিতরে চলে আসলাম। ভিতরে কি সুন্দর করে সব কিছু গোছানো হয়েছে, কোনো রাজপ্রাসাদের চেয়েও কম নয়। তারপরে মা আমাকে একটি বড় ঘরে নিয়ে গেল। ওয়াও, কি সুন্দর রুম। তোর জন্যই এই রুমটা এইরকমভাবে সাজানো হয়েছে। খুব ভালো মা। ওকে বাবা, তুই এখন রেস্ট নে। তারপরে মা চলে গেল। হঠাৎ মুন্নার কথা মনে পড়তেই মাকে ডাক দিলাম। কি হয়েছে, কিছু লাগবে? আমার ফোন কই? ওইটা তো নষ্ট হয়ে গেছে। কি? আর সিম? সিম রেখে দিয়েছি। ওহ ভালো, আমার একটা ফোন লাগবে তাড়াতাড়ি। ওকে, তোর বাবাকে বলে দিচ্ছি, নিয়ে আসবে নে। ওকে। বাবার আসতে আর কতক্ষণ সময় লাগবে? কাল সকালের মধ্যে চলে আসবে। ও। তারপরে মা চলে গেল। দেখি এখন রাত 8:37 বাজে। মা আর কিছুক্ষণ পরে আমার জন্য খাবার নিয়ে আসলো। তারপর ওষুধ খেয়ে দিলাম এক ঘুম। সকালে বাইরে যেয়ে দেখি বাবা সবাই বসে আছে। বাবা আমাকে দেখে তাড়াতাড়ি উঠে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কোথায় ছিলে এতদিন বাবা আমার? তোকে কত খুঁজেছি আমরা। বাবা এইসব কথা বাদ দাও, এখন তো আল্লাহ আমাদের আবার এক করে দিয়েছে। হ্যাঁ বাবা, যা তুই ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে নাস্তা করব। ওকে। তারপরে আমার রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। তারপরে সবাই নাস্তা করে বাবা আমাকে একটি ফোন দিল। ওয়াও, আইফোন এক্স। পছন্দ হয়েছে তোর? খুব হয়েছে। তারপরে বললাম আমার কিছু লোক লাগবে, কলেজ যাব তাই। ওকে, আমি বলে দিচ্ছি 10 জন লোক যাবে তোর সাথে, আর তোর পছন্দ মতো কার নিয়ে যা। ওকে। আমি এখন ভালো করে চলাচল করতে পারি, আর অনেক দিন হলো কাউকে দেখি না, তাই সবাইকে চমকে দেব। আর মেঘলা ওয়েট করো। তারপরে আমি ভালো করে সিলেক্ট করে 3টা কার নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। একটা BMW যেটাতে আমি আছি, আর আমার আগে একটা আর পিছনে আর একটা আছে। এরই মধ্যে গাড়ি কলেজের মধ্যে প্রবেশ করলো। সবাই তাকিয়ে আছে গাড়ির দিকে, কারণ এমনভাবে কেউ আসে না কলেজে, তাও আবার BMW কার নিয়ে। মেঘলা, মুন্না, পুষ্পিতা তাকিয়ে আছে। তারপরে গাড়ি এসে থামলো আর আমার গার্ড এসে আমার দরজা খুলে দিল। আমি গাড়ি থেকে নামতেই সবাই অবাক, বিশেষ করে মেঘলা, মুন্না, পুষ্পিতা। এ কি দেখছে ওরা? আমি কেমনে কি ওরা ভাবছে। তারপরে মুন্না, মেঘলা, পুষ্পিতা আমার কাছে আসতে চাইলে আমার গার্ড ওদের আটকে দিল। ওদের আসতে দাও। ওকে স্যার। তারপরে ওরা আসতেই মেঘলা আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি ওকে এক টানে ছাড়িয়ে দিলাম। তারপর আমি মেঘলাকে ছাড়িয়ে দিলাম এক থাপ্পড়। যে বড়লোক দেখলে জড়িয়ে ধরতে মন চাই, তাই না? কি বলছো তুমি? আমি তোমাকে ভালোবাসি। কই এতদিন তোমার ভালোবাসা কই ছিল? আমি রাগের মাথায় সেদিন তোমার ওসব বলেছি ইসমাইল, প্লিজ মাফ করে দাও। মাফ? আর তুমি গোটা কলেজের সামনে কোনো দিন অপমানিত হয়েছো?
কেউ যদি তোমাকে এইভাবে অপমান করতো তাহলে তো তুমি গুন্ডা ভাড়া করে তাকে মারতো। আর তুমি চাচ্ছ মাফ? আর আমি না তোমাকে বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতাও রাখি না, তাহলে মাপ চাও কেন? প্লিজ ইসমাইল, মাফ করে দাও। আজকের পর কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করব না। মাফ করে দে না ভাই। ওকে, আমি তো অনেক খারাপ, তাই না? ঠিক আছে, তোমাকে মাফ করতে হবে না। বাই। এই বলে মেঘলা কলেজের গেট দিয়ে চলে গেল। তা তোরা কেমন আছিস? আছি কোনো রকম। বাট তুই এতদিন কই ছিলি? আবার এত দামি গাড়ি। আছি কোনো রকম। বাট তুই এতদিন কই ছিলি? আবার এত দামি দামি গাড়ি? ওকে বলছি, আগে চল বসি, তারপরে ওদের সব ঘটনা বললাম। যাক, ভালোই হয়েছে। ওই কিছু করবে না, কাল আবার ঠিকঠাক হয়ে যাবে। তারপরে ক্লাসের ঘন্টা দিল, একটা ক্লাস করে আজ বাসায় চলে আসলাম। মুন্না পুষ্পিতাও বাসায় চলে গেল। ফ্রেশ হয়ে দুপুরে মা লাঞ্চ করতে ডাকলো, আমিও চলে গেলাম। ওয়াও মা, সবাই তো আমার পছন্দের খাবার। হ্যাঁ বাবা, তোর জন্যই তো সব রান্না করলাম। তাহলে আমি কি খাবো? আরে আমি কথার কথা বললাম। বাদ দাও, আগে খেয়ে নিই। তারপরে খেয়ে দিয়ে আমার রুমে চলে আসলাম। একটু বিশ্রাম নিয়ে বিকালে বাবাকে বললাম, বাবা আমার বাইক লাগবে। ওকে চলো, এখনই কিনে আনি। তারপরে বাইক কিনে বাবা বলল তার নাকি কি কাজ আছে, তাই তিনি চলে গেল। আমি কিছু জায়গায় ঘুরলাম আর তারপরে বাসায় চলে আসলাম। রাতে খেয়ে ঘুমাতে যেয়ে ভাবলাম, আজ মেঘলার সাথে কি আমি ঠিক করলাম? ও না হয় ভুল করেছে, তাই বলে তাহলে তো আমিও ওর মতোই হয়ে গেলাম। যাই হোক, ফোন দিয়ে সরি বলি। তারপর মেঘলাকে ফোন দিলাম, বাট ফোন বন্ধ দেখাচ্ছে, তাই আর না দিয়ে ঘুমিয়ে পড়লাম। যা হওয়ার কালকে দেখা যাবে সকাল 6টা। এত সকালে আবার কে ফোন দিল দেখি। ইসমাইল, মেঘলা। কি হয়েছে মেঘলার? কাল রাতে অনেকগুলো ঘুমের ওষুধ খাইছে। আমার ঘুম কোথায় যেন হারিয়ে গেছে। তাড়াতাড়ি হসপিটালে চলে এসো। তাড়াতাড়ি উঠে আমি বাইক নিয়ে হাসপাতালে চলে আসলাম। এসে তাড়াতাড়ি ভিতরে গেলাম, দেখি পুষ্পিতা আরও 2 জন দাঁড়িয়ে আছে। ওনারা হয়তো মেঘলার মা বাবা। পুষ্পিতা, মেঘলা এখন কেমন আছে? জানি না, তবে ডক্টর অপারেশন করছে, কিছুক্ষণ পর বের হলে জানা যাবে। ওনারা কে? মেঘলার বাবা মা। ও, আমার জন্য আজ মেঘলার এই অবস্থা। আমি দায়ী শুধু। আমার জন্য আজ আমার জানটা কষ্ট পাচ্ছে। এদিকে আমার বাসায় না বলে সকালে চলে এসেছি, তাই বাবা আমাকে ফোন দিল। ইসমাইল, কই তুই? আর এত সকালে কোথায় গেলি? আব্বু। কি হয়েছে বাবা? তোর কিছু হয়নি তো? না আব্বু, তুমি আর মা তাড়াতাড়ি এই হসপিটালে চলে এসো। তারপরে আমি ফোন কেটে দিলাম। ডক্টর বাহির হলেই আমি দৌড়ে ওনাদের কাছে চলে আসলাম। ডক্টর, আমার মেঘলা কেমন আছে? ওর কিছু হয়নি তো? ভুল মিস্টার, উনি আপাতত ভালো আছেন। 6 ঘন্টা পরে জ্ঞান ফিরবে ইনশাল্লাহ। ধন্যবাদ ডাক্তার। নো মিস্টার, ইটস মাই ডিউটি। এদিকে মেঘলার বাবা মা আমাকে চেনে না, তাই পুষ্পিতাকে জিজ্ঞেস করেন। পুষ্পিতা আমাদের ব্যাপারে সব বললেন। তারপরে আঙ্কেল আমার কাছে এসে, সরি বাবা, আমার মেয়েটা একটু জিদি আর রাগী, এর পক্ষ থেকে আমি মাফসা। এ কী করছেন আঙ্কেল? আপনি আমার বাবার মতো, আর মেঘলাকে তো আমি অনেক আগেই মাফ করেছি। আঙ্কেল আর কিছু বলল না। 2 ঘন্টা পরে আমার বাবা মা চলে এসছে, আর মেঘলার বাবা মা সাথে কথা বলছেন। আমি বসে আছি মেঘলার পাশে। জান, তুমি চলে গেলে আমার কি হবে বলো? তোমাকে তো আমি এসে কবেই মাফ করে দিয়েছি। এদিকে মুন্নাও চলে আসছে, এসে আমার সাথে কিছু কথা বলে বাইরে চলে গেল। আর পুষ্পিতা আমার বাবা মাকে সব বলে দিয়েছে। আরও 3 ঘন্টা পরে আমি মেঘলার হাত ধরে চেয়ারে ঘুমিয়ে পড়লাম। মনে হচ্ছে কেউ আমার মাথা বিলি কেটে দিচ্ছে। আমি মাথা তুলে দেখি মেঘলা। আমি সোজা ওকে জড়িয়ে ধরলাম। কি করছো? ছাড়ো, কেউ চলে আসবে তো। আসুক, আগে বলো তুমি এই কাজ করলা কেন? তুমি চলে গেলে আমার কি হবে? সরি বাবু, আর হবে না। একটা দাও না। কি দেবো? ওই যে কি? দাঁড়াও দেখাচ্ছি। দিলাম 4 ঠোঁট এক করে। মেঘলা ছোটানোর চেষ্টা করলো, যখন পারলো না তখন মেঘলাও রেসপন্স দিতে লাগলো। ও সরি, ভুল টাইমে চলে আসলাম আমি। কথা শুনে তো আমরা দুজনকে ছেড়ে দিলাম। এ কি, মুন্না আসছিল? বললাম কেউ চলে আসবে।
আমি কি জানতাম নাকি? যাই বলো, তোমার ঠোঁট কিন্তু অনেক মিষ্টি। তবে রে, এই বলে আমার বুকে মারতে লাগলো। বেটা, একটাও লাগছে না। তারপরে মুন্না বলল, আমরা কি এবার আসতে পারি? তারপরে সবাই মেঘলাকে দেখতে আসলো। ওয়াও, আমার ছেলের পছন্দ আছে তো। থাক, আর লজ্জা পেতে হবে না তোদের। এবার দুজনে বিয়ের জন্য তৈরি হও। বাইরে চলে আসলাম। লজ্জাতে আমার সাথে মুন্নাও আসলো। কি মামা, তোমার তো হয়ে গেল, ট্রিট দিবা কবে? দিব, আগে বল, বিয়ে কবে? সামনে শুক্রবার। কি ভাগ্য আমার রে, সবার বিয়ে ঠিক হয় বাসায়, আর আমারটা হাসপাতালে। আজকে আমাদের গায়ে হলুদ, সবাই অনেক আনন্দ করছে। আর মুন্না আমার বাসায় আছে, আর পুষ্পিতা মেঘলার বাসায়। মুন্নার গোটা ফ্যামিলি আমাদের এইখানে আছে। কি মামা, তোরটা তো হয়ে গেল, না জানি আমারটা কবে হবে? দাঁড়াও আঙ্কেল, আন্টিকে বলে আসি। এই না না, আজকের দিনটা অনেক আনন্দ করে পার হয়ে গেল। আজ শুক্রবার, আমাদের বিয়ে। বর সেজে চলে আসলাম মেঘলাদের বাড়িতে। ভাবতে কেমন লাগছে আজ আমার বিয়ে। তারপরে আমাকে স্টেজে বসানো হলো। একটু পর দেখি একটি পরী লাল রঙের শাড়ি পরে আমার পাশে বসানো হলো। আমি ওর দিকে তাকিয়ে আছি। কি রে, ওইভাবে কি দেখিস? সবাই হাসছে। আমি দেখছি সত্যি আমার দিকে তাকিয়ে সবাই মিটমিট করে হাসছে। কি লজ্জা। তারপরে বিয়ের কাজ শেষ করে আমাদের বাসায় মেঘলাকে নিয়ে চলে আসলাম রাতের বেলা। কি রে, আর কতক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকবি? ওদিকে ভাবি তোর জন্য বসে আছি। তারপরে মুন্না আমাকে জোর করে রুমে ঢুকিয়ে দিল। আমি দাঁড়িয়ে আছি। একটু পর মেঘলা এসে আমাকে সালাম করতে গেল। এ কি করছো তুমি? তোমার জায়গা তো আমার বুকে। যাও, অজু করে এসো। 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের নতুন জীবন শুরু করব। তারপরে মেঘলা অজু করে আসলেই নামাজ পড়ে আমি আগে খাটে উঠে ঘুমানোর ভান করলাম। ওই ঘুমিয়ে গেলে নাকি? নো রেসপন্স। তারপরে মেঘলা এসে আমাকে ধাক্কা দিল। অমনি আমি খপ করে মেঘলাকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দিলাম। সমাপ্ত। আপনাদের আর কি চাই? কেমন লাগলো গল্পটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম পাঠক বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনারা কেমন ধরনের গল্প চান, কীরকম গল্প চান, কী টাইপের গল্প চান, কী নামের গল্প চান, কোন কোন নামে গল্প চান, আপনাদের প্রিয় মানুষের নামটি অবশ্যই বলে যাবেন এবং প্রিয় মানুষের নাম দিয়ে আমি আপনাদের মাঝে গল্প উপস্থাপনা করব। নতুন ভালোবাসার গল্প নিয়ে আমাদের এই চ্যানেলটি। সমস্ত রকম কষ্ট পাবেন, সমস্ত রকম গল্প পাবেন, কষ্ট পাবেন, রোমান্টিক পাবেন, হ্যাপি এন্ডিং পাবেন এবং অনেক মাফিয়া রিলেটিভ গল্প পাবেন। ভয়ঙ্কর রকমের মাফিয়া, ছদ্মবেশী, নিত্য নতুন ভালোবাসার গল্প নিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটি। ভিডিওটিগুলো কেমন লাগে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন রাত 7টার সময়, প্রত্যেক দিন রাত 7টার সময় নতুন নতুন গল্প আপলোড হয়। তো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং শুনবেন। ভালোবাসা রইল অবিরাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।